প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে মাল্টিমিডিয়া ক্লাসে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের অনলাইন ক্লাস অনেকদিন ধরে চলছে, কিন্তু সেই অনুযায়ী তোমাদের সাড়া পাচ্ছি না আমরা। তারপরও যারা নিয়মিত করছো তাদের ধন্যবাদ, যাতে করে তোমরা এই ক্লাসের উপকারিতাটা নিতে পারো, এই ক্লাসের ফলটা ভোগ করতে পারো, সেই চেষ্টা আমাদের থাকে সবসময়। তো তোমাদের আগ্রহ না থাকলে আমাদের ক্লাস করাতেও ভালো লাগে না। তোমরা আগ্রহ নিয়ে যদি ক্লাস করো, বেশি সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থাকে, তখন আমাদের ক্লাস করাতেও ভালো লাগে। যদিও এগুলো শুধু ক্লাস করার জন্য করা না, এগুলোর নাম্বারেই তোমাদের পরবর্তীতে এসএসসি পরীক্ষা নাম্বার হিসেবে যোগ হতে পারে। যদি সরাসরি পরীক্ষা না হয়, তাহলে এগুলোই কিন্তু তখন ভ্যালুয়েবল হবে। তখন এই যে যারা ক্লাস করছে এগুলো আমরা সব লিখে রাখতেছি, কে কয়টা ক্লাস করলো, কে বাড়ির কাজ জমা দিল, কে অ্যাসাইনমেন্ট জমা দিল, এই বিষয়গুলো কিন্তু তখন গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সো তখন আফসোস করে লাভ হবে না, কারণ রেকর্ড অনুযায়ী তখন আমাদের রেজাল্ট পাবলিশ করতে হবে। একাডেমিক একটা নাম্বার থাকবে, সেটা সম্পূর্ণ টিচারের হাতে। তো আমরা এগুলো দেখিয়ে দিব। তো তোমরা যারা নিয়মিত ক্লাস করছো সেই সুবিধাটা পেয়ে যাবে। তো চলো আমরা আজকের ক্লাসে চলে যাই। আমি মোহাম্মদ খালেদ হাসান, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। আমাদের আজকের বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত হয়েছ। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা আমরা করেছি, আমরা আবার রিভিশনে যাচ্ছি। আমাদের যে অধ্যায়গুলো তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী আছে, সেই অধ্যায়গুলো আমাদের পড়ানো শেষ। আমরা আবার প্রথম থেকে আসতেছি, যে অধ্যায়গুলো শর্ট সিলেবাস আছে সেই অধ্যায়গুলো শুধু আমরা পড়বো। তো সেই ধারাবাহিকতায় আজকে প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাসটা আমরা করেছি। তারপর গত ক্লাসে কিছু পড়া এখন আমরা আজকে রিমাইন্ডার দিব, যাতে করে তোমাদের এই অধ্যায়টা ভালোভাবে শেষ হয়। এই অধ্যায়ে আমরা গত ক্লাসে পড়েছি ইতিহাস পরিচিতি, ইতিহাসের উপাদান। আজকে পড়বো ইতিহাসের প্রকারভেদ, প্রয়োজনীয়তা। তো এই অধ্যায়টা শেষ হলে আমরা এটার উপর পরীক্ষা নিব। সেই পরীক্ষার নাম্বার কিন্তু আমি টুকে রাখছি। তোমাদের এর আগে যে পরীক্ষা দিয়েছে সবগুলো নাম্বার টুকে রেখেছি। যে নাম্বারগুলোর মাধ্যমে আমরা কিন্তু তোমাদের গড় করব, সবকিছু মিলিয়ে একটা রেজাল্ট হবে। তো কেউ কোনো পরীক্ষা অথবা ক্লাস, হোমওয়ার্ক, অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট এগুলোকে অবহেলা করবে না। এগুলো পরবর্তীতে তোমার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করবে। তো আমরা প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে ইতিহাস পরিচিতি। তো এই ইতিহাস পরিচিতি সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছি, তারপরে একটু রিমাইন্ডার দিচ্ছি, যাতে করে যারা গত ক্লাসে ছিলে না তারা যাতে একটু বুঝতে পারে, এবং যারা ছিলে তাদের প্রিপারেশনটা যাতে আরো ভালো। প্রায় 200 বছর আমরা ব্রিটিশদের শাসনে ছিলাম, 23 বছর পাকিস্তানি শাসনে ছিলাম। 9 মাস যুদ্ধের মাধ্যমে আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করি। একজন মহান নেতা, একটি বজ্রকণ্ঠ সেদিন আমাদের এই মুক্তিযুদ্ধের মূল প্রেরণা ছিল। এই যে কথাগুলো, এগুলো কি? এগুলোই ইতিহাস। তার মানে ঘটে যাওয়া ঘটনাই হচ্ছে ইতিহাস। এটা হচ্ছে আমাদের বাঙালি জাতির একটি মূল ইতিহাস। তাহলে ইতিহাস শব্দের উৎপত্তি ইতি শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। তাহলে ঐতিহ্য মানে কি? অতীতের অনেক কিছু আছে যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে, এটাই হচ্ছে ঐতিহ্য। ইতিহাস শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কিরকম দ্বারা? ইতি যোগ আস, যার অর্থ এমনই ছিল বা এরূপ ঘটেছিল। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। তাহলে হিস্টোরিয়া শব্দটি হচ্ছে গ্রিক শব্দ, আর হিস্টোরি শব্দটি হচ্ছে ইংরেজি শব্দ।
এই মূল হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি শব্দের উৎপত্তি। আর এই হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, যে কারণে তাকে বলা হয় ইতিহাসের জনক। আরেকজন জনক আছে ইতিহাসের, আধুনিক ইতিহাসের জনক আরেকজন। যদি এমনি নরমালি প্রশ্ন আসে ইতিহাসের জনককে, তখন তোমরা দিবা হচ্ছে হেরোডোটাস। আর যদি আসে আধুনিক ইতিহাসের জনককে, তখন তোমরা দিবা ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কে। তোমরা বইটা সামনে খুলে রাখো, তাহলে সব বুঝতে পারবে। এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি হেরোডোটাসের। হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক, কারণ তিনি প্রথম এই হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করেন। একটি যুদ্ধের ইতিহাস লিখতে গিয়ে তিনি এই কথাটি ব্যবহার করেন। ঠিক আছে। গ্রিস ও পারস্যের মধ্যে একটা যুদ্ধ ঘটেছিল, গত ক্লাসে আমি বলেছিলাম। এই যুদ্ধের বিজয়গাথা লিপিবদ্ধ করতে গিয়ে তিনি তখন এই হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করেন। সে থেকে এই ইতিহাস শব্দের শুরু। এখন আমরা দেখবো ইতিহাসের উপাদান। এটা আমরা গত ক্লাসে পড়েছি, তাই আরেকটু রিমাইন্ডার দিচ্ছি তোমাদের। দেখি গত ক্লাসে যারা ছিল তাদের কি অবস্থা। গত ক্লাসে যারা ছিল তাদের মধ্যে বলো, ইতিহাসের উপাদান কয় প্রকার? স্যার 2 প্রকার। রাজীব তো স্যার 2 প্রকার। 2 প্রকার, গুড। স্যার 2 প্রকার? হ্যাঁ 2 প্রকার। কি কি? প্রাকৃতিক, মানবিক। প্রাকৃতিক আর সামাজিক না? তোমরা তো ভূগোলের মধ্যে চলে গেলা বাবা। লিখিত উপাদান আর হচ্ছে অলিখিত উপাদান স্যার। প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল, মনে পড়ছে? জি। আমি পড়াচ্ছি ইতিহাস। ইতিহাসের উপাদান কয় প্রকার? 2 প্রকার, ঠিক আছে, কিন্তু কি কি? লিখিত উপাদান আর হচ্ছে অলিখিত উপাদান। হ্যাঁ গুড, লিখিত উপাদান ও অলিখিত উপাদান। একটা থাকে লিখিত, যা দেখে আমরা ইতিহাস জানতে পারি, আবার অলিখিত উপাদান থেকেও ইতিহাস আমরা জানতে পারি। সেগুলো আমরা এখন দেখব। এজন্য আমি আগের পড়াটা একটু রিমাইন্ডার দিলাম, যাতে তোমরা ক্লিয়ার হও। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব, তাকে ইতিহাসের উপাদান বলা হয়, যা 2 ভাগে বিভক্ত, যেমন লিখিত উপাদান ও অলিখিত উপাদান। এটা যাতে ভুল না হয়, তোমরা একটার সাথে আরেকটা মিলিয়ে ফেলবা না, ঠিক আছে? একটার সাথে আরেকটা মিলিয়ে ফেলবা না, অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এটা যেন ভুল না হয়। লিখিত উপাদান কাকে বলে? যেসব উপাদান লিখিত থাকে, যেমন সাহিত্য, যে কোনো একটা বই, গল্পের বই, ইতিহাসের বই, যে কোনো সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে। যেমন 5ম থেকে 7ম শতকে বাংলাদেশে বাংলায় এসেছিল বিভিন্ন পরিব্রাজক, বিশেষ করে চীনের কিছু পরিব্রাজক, মানে পর্যটক যারা ঘুরতে আসেন, তারা যেমন ফা হিয়েন, হিউয়েন সাং, ইৎসিং, এদের বর্ণনা থেকে অনেক কিছু জানা যায়। তাহলে এগুলো কি ধরনের ইতিহাস? লিখিত। কি ধরনের উপাদান? এগুলো লিখিত উপাদান। আর লিখিত উপাদানের মধ্যে, সাহিত্য উপাদানের মধ্যে আছে জীবনী গ্রন্থ, হতে পারে কারো জীবনী, দেশীয় সাহিত্য, বিদেশিদের বিবরণ, প্রাচীন ধর্মগ্রন্থ ইত্যাদি। এটা হতে পারে প্রাচীন পাণ্ডুলিপি, কোন সন্ধি চুক্তি, অথবা অর্থশাস্ত্র। এগুলো লিখিত উপাদান হিসেবে বিবেচিত হবে। আরেক প্রকার উপাদান কি? অলিখিত উপাদান। হ্যাঁ, এটা হতে পারে প্রত্নতাত্ত্বিক, মানে পুরনো কোন বস্তু, সেটা হলো অলিখিত উপাদান। সেটা হতে পারে একটা দালান, হতে পারে একটা মুদ্রা। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানেই প্রত্নতত্ত্ব নিদর্শন। এই নিদর্শন সমূহ মূলত অলিখিত, মানে এটা কোনো বইয়ের কাগজ কলমের মতো লেখা না, এটা হচ্ছে অলিখিত। এগুলো যেমন মনে করো একটা পাত্র, মাটির পাত্র, অনেক পুরনো, সেটা একটা অলিখিত উপাদান। সেটা দেখে আমরা কি ধারণা করতে পারি যে ওই সময় কি ধরনের তৈজসপত্র তারা ব্যবহার করত। কোনো মুদ্রা দেখে করতে পারি,
তারপরে ওজন মাপার নির্দেশক দেখে বুঝতে পারি, দালান কোঠা দেখে বুঝতে পারি তাদের সেই সময় কালচার কিরকম ছিল। তাহলে এগুলো ইতিহাসের উপাদান। আর এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে কি কি আছে? যেমন লিপিমালা, যা সাধারণত সরকারি বেসরকারি উভয়ই হয়ে থাকে। মুদ্রা, যা থেকে রাজার সময়কাল, অর্থনৈতিক সমৃদ্ধি, সমাজ ব্যবস্থা, ধর্মবিশ্বাস সম্পর্কে ধারণা পাওয়া যেত। যেমন মুদ্রার মধ্যে অনেক সময় অনেক কিছু অঙ্কিত থাকে, তখন তা থেকে বোঝা যায় তারা কোন বিষয়গুলোকে প্রাধান্য দেয়। তারপর হতে পারে স্থাপত্য, ভাস্কর্য, স্মৃতিসৌধ, এগুলো ইতিহাসের অলিখিত উপাদান। কোন একটা, যেমন আমরা সোনারগাঁয়ে পানাম নগরীতে যাই, সেখানকার এই দালানগুলো দেখে আমরা ধারণা করতে পারি সেই সময় কি ধরনের সভ্যতা ছিল তাদের মধ্যে। এগুলো অলিখিত উপাদান। হতে পারে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, মাটি খুঁড়ে অনেক সময় আবিষ্কার করা হয়, যেমন বগুড়ায় আছে, নরসিংদী আছে, আমাদের এই মুন্সিগঞ্জে বিক্রমপুরে পাওয়া গিয়েছে। এগুলো অলিখিত উপাদান। প্রচলিত বিশ্বাস, প্রথা, কোন মৌখিক কোন গল্প, কথা, এগুলো কি? এগুলো অলিখিত উপাদান, মুখে মুখে চলে। অনেক গল্প আছে, তোমরা দেখবা দাদা দাদি বা নানার কাছ থেকে শুনেছো, এগুলো কোথাও লেখা নেই, কিন্তু মুখে 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 চলছে এই কথাগুলো, সেগুলো এই অলিখিত উপাদান ইতিহাসে। অতিকথা, রূপকথা, গান, কাহিনীমালা, এগুলো। পুঁথি, একসময় পুঁথিও মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। সেগুলো কি? যেমন কোন একটা ঘটনা বা কাহিনী গানের আকারে, গল্পের আকারে বলা হতো, গান গল্প মিলিয়ে, সেগুলোকে বলা হতো পুঁথি সাহিত্য। এগুলো হচ্ছে ইতিহাসের অলিখিত উপাদান। তাহলে আমরা লিখিত উপাদান, অলিখিত উপাদান বুঝতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আজকের নতুন পড়া, যেটা এতক্ষণ আমরা গত ক্লাসের পড়াটাই আবার পড়ালাম। ইতিহাস কাকে বলে, ইতিহাস পরিচিতি, এবং গত ক্লাসে ইতিহাসের প্রামাণ্য সংজ্ঞা আমরা পড়িয়েছি, তারপরে সাধারণ সংজ্ঞা পড়েছি, এগুলো গত ক্লাসের ভিডিও থেকে দেখে নিবা। আর আজকে যেগুলো পড়ালাম সেগুলো মনে রাখবা। আর এখন যেটা আমরা দেখাবো স্লাইডে, সেটা হচ্ছে নতুন, আজকের জন্য নতুন পড়া। এটা হচ্ছে ইতিহাসের প্রকারভেদ। ইতিহাসের উপাদান দুই ধরনের, লিখিত উপাদান, অলিখিত উপাদান, সেটা একটা গেল। আর একটা হচ্ছে কি, ইতিহাসের প্রকারভেদ দেখবে এখন। মানব সমাজ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয়ের ইতিহাস লেখা হচ্ছে, আমরা জানি, ফলে সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর। ইতিহাস বিরামহীন ভাবে অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়। তোমরা কি বলতে পারবা যে পিরামিড কোথায় দেখা গিয়েছে? পিরামিড কোথায় আছে, কোন দেশে? মিশর। মিশর। এই তথ্য তুমি কিভাবে জানলে? এই তথ্য তুমি তো যাও নাই, গিয়েছো মিশরে, তুমি জানলে কিভাবে? বই পড়ে, নিউজ পেপার পড়ে, টেলিভিশনের মাধ্যমে। হ্যাঁ, তাহলে এই যে ইতিহাসের অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে যে পৌঁছে দিল, সেই হাজার হাজার বছর আগের কথা তোমার কাছে পৌঁছে দিল, এটাই হচ্ছে ইতিহাস। ঠিক আছে? ইতিহাসের বিষয়বস্তুতে মানুষের সমাজ, সভ্যতা, জীবনধারা, এগুলো সম্পর্কে ধারণা পায়। আলোচনা ও গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ইতিহাসের প্রকার। ইতিহাসের উপাদান আর প্রকারের মধ্যে আবার তোমরা করে ফেলো না, গোলমাল করে ফেলো না। হ্যাঁ, দুইটাই দুই প্রকার, কিন্তু একটা হচ্ছে উপাদান, উপাদান দুই প্রকার, আর ইতিহাসের প্রকারভেদও দুই প্রকার। তাহলে ইতিহাসকে দুই ভাগে ভাগ করা যায়, ইতিহাসের উপাদানকেও দুই ভাগে ভাগ করা যায়। উপাদান হচ্ছে লিখিত, অলিখিত, আর ইতিহাসের প্রকারভেদ হচ্ছে দুই প্রকার। কি কি দেখো, একটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। হ্যাঁ, ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, যে ঘটনাটি ইতিহাসে স্থান পেয়েছে তা কোন প্রেক্ষাপটে রচিত, এর উপর ভিত্তি করে যে ভাগ, সেটাকে বলে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। এটা কি স্থানীয় তোমাদের এলাকার শুধু, আর কেউ জানে না, শুধু এলাকার মানুষ জানে এরকম, নাকি জাতীয় পুরো দেশের মানুষ জানে, নাকি আন্তর্জাতিক পুরো বিশ্বের মানুষ জানে? এই উপর এই
এই বিষয়ের উপর ভিত্তি করে যে প্রকারভেদ সেটাকে বলে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। এভাবে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধু বোঝার সুবিধার্থে ইতিহাসকে আবার 3 ভাগে ভাগ করা যায়: স্থানীয় ইতিহাস, জাতীয় ইতিহাস, আন্তর্জাতিক ইতিহাস। তাহলে প্রথম যে ভাগটা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, সেটা আবার 3 ভাগে ভাগ করা যায়। আরেকটা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। কোন বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয়। একে আবার 5 ভাগে ভাগ করা যায়: রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সাম্প্রতিক। মানে এই কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা। তাহলে এগুলো হচ্ছে কোন একটা বিষয়ের উপর, যে এই যে একটা তোমরা ইতিহাস পড়ছো, এটা কি রাজনৈতিক ইতিহাস নাকি সামাজিক নাকি অর্থনৈতিক ইতিহাস নাকি সাংস্কৃতিক নাকি সাম্প্রতিক। এভাবেই আমরা ইতিহাসকে আরো ভাগ করতে পারি। তাহলে মূল ভাগ 2টা, এর মধ্যে আবার প্রথমটা 3 ভাগ, দ্বিতীয়টা 5 ভাগ। এগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে, আমি মাঝে মাঝে তোমাদের জিজ্ঞাসা করব। এবার আমরা দেখবো ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাস কি নিয়ে আলোচনা করে? হ্যাঁ, ইতিহাস সবকিছু নিয়ে আলোচনা করে। মানে অতীতে কোনো ঘটনা ঘটেছে, সেটাই তো ইতিহাস। তাহলে সেখানে তো যে কোনো ঘটনাই ঘটতে পারে। তার মানে ইতিহাসের বিষয়বস্তু কি হতে পারে? ইতিহাসের বিষয়বস্তু হতে পারে মানব সমাজ, মানবীয় প্রতিষ্ঠানের উৎপত্তি, বিকাশ। কিভাবে মানব সমাজ বিকশিত হলো আর মানবীয় প্রতিষ্ঠানসমূহ কিভাবে উৎপত্তি হলো, বিকশিত হলো। সুতরাং মানুষের গুরুত্বপূর্ণ যেগুলো অর্জন আছে, যা সমাজ সভ্যতার উন্নতি অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে, তার সবই ইতিহাসভুক্ত বিষয়। যেমন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন প্রভৃতি। আরো অনেক কিছু আছে। তার মানে এক কথায় বলতে গেলে যেগুলো মানব সমাজের জন্য অবদান রাখে, উন্নতির জন্য, সভ্যতার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, সবই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। তখন তোমরা কিছু নাম দিয়ে দিবা, যেমন এগুলো। তাহলে ইতিহাসের বিষয়বস্তু আলোচনা করো বা লিখো, তখন কিন্তু এটা একটা 2 নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে। তাহলে একটু লিখে দিলে তোমরা 2 পেয়ে যাবা। আর নিজে যদি বুঝে লিখতে পারো তাহলেও হবে। এজন্য বোঝাটা আগে দরকার। তাহলে ইতিহাসের বিষয়বস্তু কি আমরা বুঝলাম, তাই না? এখন আমরা ধারাবাহিকতা ইতিহাসের স্বরূপ। ইতিহাসের স্বরূপ মানে স্বরূপের যদি আমরা আরেকটা মিনিং করি, কি হতে পারে? বৈশিষ্ট্য। কি দেখলে আমরা বুঝবো এটা ইতিহাস হতে পারে? এখন দেখা গেল যে অনেক তুচ্ছ ঘটনা আছে, সব তো আর ইতিহাসে আসে না। হ্যাঁ, সে কারণে ইতিহাসের বৈশিষ্ট্যটাও জানতে হবে, যে কি বিষয়গুলো থাকলে সেটাকে আমরা ইতিহাসের অন্তর্ভুক্ত করতে পারবো, অথবা সেটাকে ইতিহাস বলে মানবো। এটা কি বলে? ইতিহাসের স্বরূপ। মানে ইতিহাসের রূপটা কেমন হবে, দেখতে কেমন ইতিহাস, সেটাই আমরা এখন দেখব। ইতিহাস জ্ঞান অর্জনের অন্যান্য শাখা থেকে আলাদা। ইতিহাসের বৈশিষ্ট্য হলো এটা হবে সত্যনিষ্ঠ। তার মানে কি, কোনো গল্প কাহিনী এগুলো ইতিহাস করা যাবে না, ওগুলো তো রূপকথা। কোনো বানানো কাহিনী ঘটনা ইতিহাসে স্থান পাবে না, সেটাকে ইতিহাস বলা যাবে না। সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করা ইতিহাসের বৈশিষ্ট্য। তার মানে প্রথম কথা হবে কি, সত্যনিষ্ঠ হতে হবে ইতিহাসকে। বুঝতে পেরেছ? ইতিহাসে প্রথমেই হতে হবে সত্য ঘটনা। দ্বিতীয়, ইতিহাসের আলোচনার বিষয় হবে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতি। এটাই মূল আলোচনার বিষয় হবে। আরো অনেক কিছু থাকতে পারে, সবকিছু ইতিহাসের বিষয় নাও হতে পারে। ঠিক আছে? যেমন একটা বৃক্ষ, এই বৃক্ষটা বড় হলো, পাতা ঝরে পড়লো, আবার বর্ষাকালে আবার পাতা হলো, আবার ফল ফুল ধরলো। এটা তো একটা ঘটনা, তাই না? কিন্তু এটা কি ইতিহাসের কোনো বিষয় হবে? হবে না। এরকম কি কোনো ইতিহাস আছে যেটা এই গাছের পাতা কিভাবে হয়, আবার ধরে পড়ে, এগুলো নিয়ে লেখা হয়েছে?
না, হবে না। তাহলে ইতিহাস আলোচনার মূল বিষয় কি হবে? মানব সমাজ ও সভ্যতার অগ্রগতি কিভাবে হলো সেগুলোই ইয়া থাকবে। সেখানে মানব সমাজের অগ্রগতি সভ্যতার ক্ষেত্রে আসবে, তাদের আচার আচরণ, তাদের ব্যবহার্য জিনিসপত্র, যুদ্ধ বিগ্রহ, এগুলো থাকতে পারে। তো আলোচনার মূল বিষয় হবে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতি। তারপর আর কি বৈশিষ্ট্য ইতিহাসের? এটা গতিশীল বহমান, যে কারণে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ সন তারিখ ব্যবহার করে ভাগ করা কঠিন। আবার পরিবর্তনের ধারাও সব দেশে একসঙ্গে ঘটেনি। ইতিহাস গতিশীল ও বহমান, এই লাইন দিয়ে বলবে যে আলোচনা করো, কি লিখবা? ইতিহাস গতিশীল ও বহমান, এটা কখনো থেমে থাকবে না। যেমন আমি একটা উদাহরণ দেই, এটা কেন বলেছে যে প্রাচীন যুগ, আমরা জানি প্রায় 1100-1200 সালের আগ পর্যন্ত প্রাচীন যুগ ধরা হয়। 1200 সাল থেকে 1800 সাল পর্যন্ত মধ্যযুগ, 1800 সালের পর থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ। এই যে একটা যুগ বিভাজন করেছে, এটা কিন্তু ইতিহাস মানে না। ইতিহাসের কথা হচ্ছে প্রাচীন যুগ, যে এই যে 1200 সাল পর্যন্ত বা মধ্যযুগ 1200 থেকে 1800 সাল পর্যন্ত বলা হলো, পৃথিবীর সব জায়গায় কি একসাথে মধ্যযুগ শুরু হয়ে গিয়েছিল? এখনো তো অনেক জায়গায় প্রাচীন যুগ চলছে না? সেই আমাজনের জঙ্গলে কি মধ্যযুগ আসছে, আধুনিক যুগ আসছে? আসে নাই। তাহলে আমরা যে এখন আধুনিক যুগ বলতেছি, তাহলে সেখানে কোন যুগ চলতেছে? সেজন্যই বলেছে যে সন তারিখ ব্যবহার করে এই যে ভাগ করাটা কঠিন, ইতিহাস এটা মানে না। আবার পরিবর্তনের ধারাও সব দেশে একসঙ্গে ঘটেনি। এটাই বলতে চেয়েছে যে ইতিহাস গতিশীল ও বহমান। এটা আলোচনা করে দিবা, এই লাইন দিয়ে প্রশ্ন আসবে। চতুর্থত, ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা ও ইতিহাসের বৈশিষ্ট্য। মূল উদ্দেশ্যই এটা, যে একটা ইতিহাস লেখার মূল উদ্দেশ্য কি, যে আজকের ঘটনাটা 100 বছর পর, 50 বছর পর, 200, 500, 1000 বছর পর প্রজন্ম যারা আছে তারা জানবে, জেনে তাদেরকে সংশোধন করবে অথবা সেই অনুযায়ী চলবে। তবে এই ক্ষেত্রে ঘটনার নিরপেক্ষ বর্ণনা না হলে সেটা সঠিক ইতিহাস হবে না। সেই সত্যনিষ্ঠর কথাই আবার চলে আসছে, ঘটনার বর্ণনা হতে হবে নিরপেক্ষ। এজন্য তোমাদের উচিত হবে কোনো একটা বিষয় সম্পর্কে জানতে হলে সেটার অনেকগুলো বই পড়বো, অনেক লেখকের বই পড়বো, 3টা 4টা 5টা লেখকের বই পড়লে তখন তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবা যে আসল ঘটনাটা কি। যেমন আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটা নিয়ে অনেক ব্যক্তি, অনেক সাহিত্যিকরা লিখেছেন। তো তোমার একটা বই পড়ে তুমি সিদ্ধান্তে আসা কঠিন, যে এই বইটা পড়ে আমি বুঝে গেলাম যে এরকম। আসলে এটা নাও হতে পারে, কিছু কিছু ঘটনা সে নিরপেক্ষ ভাবে লিখতে নাও পারে। এই জন্য তুমি 4টা 5টা লেখকের বই যখন পড়বা, তখন তুমি ওই বিষয় সম্পর্কে একটা ভালো ধারণা পাবে। এ হচ্ছে ইতিহাস পাঠ করার কৌশল। তাহলে এই ইতিহাসের স্বরূপ আমরা 4টা বৈশিষ্ট্য দিতে পারি। ছোট ছোট করে মনে রাখবা। প্রথমটা মনে রাখবা শুধু কি, সত্যনিষ্ঠ। দ্বিতীয়টা মনে রাখবা মানব সমাজ ও সভ্যতার অগ্রগতি, অগ্রগতি, এটা নিয়ে আলোচনা করে মূল বিষয়। তৃতীয়টা মনে রাখবা এটি গতিশীল ও বহমান, এটুকু লিখলি হয়ে যাবে। চতুর্থ মনে রাখবা কি, পরবর্তী প্রজন্ম কাছে তুলে ধরা। ইতিহাস বা ঘটনা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা। তাহলে ছোট ছোট করে যদি তুমি মনে রাখো, তাহলে তোমার নাম্বার পেয়ে যাবে। তাহলে যদি ইতিহাসের স্বরূপ বা বৈশিষ্ট্য আসে, তুমি 4টা পয়েন্টে আলোচনা করবে। কারো কোনো প্রশ্ন থাকলে করবে, ঠিক আছে? তারপর আসো ইতিহাসের পরিসর, মানে সীমানা কতটুকু, এর সীমানা কতটুকু। যতটুকু পর্যন্ত ইতিহাস লেখা হয়েছে ততটুকু পর্যন্তই এর সীমানা, ভূগোলের মতো। আমরা যে পর্যন্ত আবিষ্কার করেছি সে পর্যন্ত ভূগোলের সীমানা, ঠিক তেমনি মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় ইতিহাসের আওতাভুক্ত। সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চা, গবেষণা, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হচ্ছে, ফলে এর শাখা প্রশাখার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিস্তৃত হচ্ছে ইতিহাসের সীমানাও। তার মানে যে পর্যন্ত আমরা জেনেছি সে পর্যন্ত ইতিহাসের সীমানা। আমরা আগের রাজনীতি সম্পর্কে জানলে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, যত দিক সম্পর্কে জানবো ইতিহাসের সীমানা বৃদ্ধি পাবে। মানে যতটুকু পড়া হবে, ততটুকু লেখা হবে, ততটুকুই ইতিহাসের সীমানা বৃদ্ধি পাবে।
এটা হচ্ছে পরিসর। তাহলে মানুষের চিন্তা ভাবনা, পরিকল্পনা, কার্যক্রম, ইতিহাসের সীমা তত দূর পর্যন্ত বিস্তৃত। যেমন প্রাগ ঐতিহাসিক, প্রাগ ঐতিহাসিক কাকে বলে? প্রাগ ঐতিহাসিক মানে কি? এটা কে বলতে পারবে? প্রাগ ঐতিহাসিক যুগ মানে কি? দেখি তো কে বলতে পারে। এটা তোমরা 9-এও পড়েছো এই প্রথম অধ্যায়, তাই না? বলো তো রাজীব, প্রাগ ঐতিহাসিক মানে কি? সামাইলা বলতে পারবে? সামাইলা? প্রাগ ঐতিহাসিক মানে হচ্ছে যখন থেকে ইতিহাস লেখা শুরু হলো তার আগের সময়কে বলা হয় প্রাগ ঐতিহাসিক। মানে সেই সময়টা এখনো কিছু লেখা নাই, হ্যাঁ, সেই সময়টা ধারণা করে মানুষ ইয়া করে, সিদ্ধান্তে আসে যে ওই সময় কি হতো। ঠিক আছে? তাহলে প্রাগ ঐতিহাসিক মানে হচ্ছে ইতিহাস যে যখন থেকে লেখা শুরু হলো তার আগের সময়। সেই প্রাগৈতিহাসিক যুগের প্রথম পর্বের মানুষের কর্মকাণ্ড খাদ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল। ফলে সে সময়ের ইতিহাস সীমানা কতটুকু পর্যন্ত ছিল? খাদ্য সংগ্রহমূলক কর্মকাণ্ড পর্যন্তই ছিল। তখন কি এরকম ছিল যে এই ফুটবল বিশ্বকাপ বা ক্রিকেট বিশ্বকাপ সেটা কি কোনো ইতিহাসের অংশ ছিল? ওই সময় প্রাগৈতিহাসিক যুগে খেলাধুলার কোনো ইয়া পাই আমরা যে এই সময় এই খেলা আয়োজন করতো, ওই টুর্নামেন্ট হতো না। তাহলে এই যে সীমানা, ইতিহাসের সীমানা যখন আবার এগুলো শুরু হলো, ইতিহাসের সীমানা আস্তে আস্তে বেড়ে গেল। এটাই হচ্ছে ইতিহাসের সীমানা, সময়ের সঙ্গে সঙ্গে সেটা বেড়ে যায়। এখন আমরা দেখব ইতিহাস কেন আমরা পাঠ করব। 3টা বিষয় পয়েন্টে আমরা লিখবো। পয়েন্ট 3টা মনে রাখবা। এই যে সবুজ কালি দিয়ে যে 3টা পয়েন্ট লেখা, এই 3টা পয়েন্ট মনে রাখলে তুমি ভিতরের কথাগুলো লিখতে পারবে। এক হচ্ছে জ্ঞান আত্মমর্যাদা বৃদ্ধি করে। ঠিক আছে? জ্ঞান বৃদ্ধি করে স্বাভাবিক পড়াশোনা করলে, যে কোনো ইতিহাস পড়লে বা যে কোনো কিছু পড়লে জ্ঞান। আত্মমর্যাদা কিভাবে বৃদ্ধি করে? যখন তুমি নিজের ইতিহাস, নিজের পারিবারিক ইতিহাস জানবে, নিজের এলাকার ইতিহাস জানবে, নিজের দেশের ইতিহাস জানবে, তখন তোমার আত্মমর্যাদা বৃদ্ধি হবে। তখন তুমি আরেকজনের সাথে গিয়ে কথা বলতে পারবা, এই গর্বের বিষয়গুলো তুমি বলতে পারবা। 2 কি সচেতনতা বৃদ্ধি করে। সচেতন হয় মানুষ, পূর্বের ইতিহাস জেনে যে এই করলে, এই ভুল করলে এই পরিণতি, তখন মানুষ সচেতন হয়ে যায়। 3 নাম্বার কি দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেওয়া যায়, উদাহরণের সাহায্যে। যে আমাদের অভিভাবকরা, মা বাবারা কিন্তু মাঝে মাঝে বলে, এই এটা করিস না, কিন্তু এটা করলে এটা হবে, ওই জায়গায় এই হয়েছিল। এই যে দৃষ্টান্ত দিচ্ছে কোত্থেকে? ইতিহাস থেকে, তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে। তাহলে এই 3টা বিষয় কিন্তু ইতিহাস পাঠ করলে আমরা জানবো বা আমাদের কাজে লাগবে। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা তোমরা 3টা পয়েন্টে আলোচনা করবে, ভিতরে 2 লাইন 1 লাইন করে লিখে দিতে হবে। নাম্বার অনুযায়ী, যদি বেশি নাম্বারের জন্য আসে একটু বড় করে লিখতে হবে। তাহলে এই হচ্ছে মূল বিষয়। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করো, আমি মূল্যায়নে চলে যাচ্ছি। তাহলে আমরা যে ইতিহাসের প্রকারভেদ করলাম, হ্যাঁ, যে একটা হচ্ছে ভৌগোলিক, আরেকটা হচ্ছে অবস্থানগত ইতিহাস, আরেকটা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। হ্যাঁ, তাহলে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী কোন প্রেক্ষাপটে রচিত ইতিহাস বলতো? স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক না অর্থনৈতিক? স্যার আন্তর্জাতিক। আন্তর্জাতিক অবশ্যই। তাহলে আন্তর্জাতিক ইতিহাসটা আবার কোন ভাগে পড়েছে? ভৌগোলিক অবস্থানগত নাকি বিষয়বস্তুগত? স্যার ভৌগোলিক। ভৌগোলিক অবস্থানগত। ঠিক আছে, মানে এটা সময়ের ক্ষেত্রে হিসেবে বিভাগ করেছে। দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ইতিহাসের কোন দিককে নির্দেশ করে? বিষয়বস্তুগত না অবস্থানগত না উপাদানগত না জাতীয়? স্যার বিষয়বস্তুগত। বিষয়বস্তুগত। গুড। তাহলে আমরা প্রকারগুলো আমরা ক্লিয়ার হয়ে গেল। তো আশা করি তোমরা উত্তর 2টা জেনে রাখলা, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী এরকম কোন বিষয়ের কাহিনী, সেটা বিষয়বস্তুগত, আন্তর্জাতিক, তারপর সেটা 5 ভাগে বিভক্ত, আর ভৌগোলিক অবস্থানগত সেটা 3 ভাগে, জাতীয়, স্থানীয়। তাহলে এই বিষয়গুলো তোমরা ভালো করে একটু পড়বে। এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে 1টা 2টা প্রশ্ন থাকতে পারে এসএসসি তে। হ্যাঁ,
যেহেতু সিলেবাস আচ্ছা। কমে গেছে, তোমরা এই অধ্যায়ের উপর আমি আগামী ক্লাসে তোমাদের একটা সৃজনশীল লিখতে দিব, হ্যাঁ, যাতে 20 মিনিটের মধ্যে লিখতে পারো, 20-25 মিনিটের মধ্যে এরকম একটা সৃজনশীল দিব। তোমরা একটু এই অধ্যায়ের সৃজনশীল গুলো ভালো করে পড়ো, ঠিক আছে? ওকে স্যার। লিখে সময়ের মধ্যে আমার ইনবক্সে পাঠিয়ে দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ওইভাবে প্রিপারেশন নিবা। তো বাড়ির কাজটা লিখে নাও। ইতিহাসের বিভিন্ন প্রকারভেদের 5টি করে নাম সহ অবস্থান খাতায় লিখবে। আমরা জানি ইতিহাসের প্রকার 2 প্রকার, ওই 2 প্রকারের মধ্যে আবার কি কি সেটা সহ লিখবে, হ্যাঁ। প্রকারভেদের মধ্যে আবার 5টি করে ইতিহাসের নাম লিখবে। যেমন স্থানীয় ইতিহাস, তোমার স্থানীয় ইতিহাস কি কি আছে সেগুলো লিখলা, হ্যাঁ। যেমন এই যে ইদ্রাকপুর কেল্লা, এটা একটা ইতিহাস হিসেবে গণ্য হতে পারে, বা যে ঘটনা, কোনো একটা ঘটনা হতে পারে। তারপরে জাতীয় ইতিহাস কিছু লিখলাম, আমাদের জাতীয় বাংলাদেশের মধ্যে কি কি ইতিহাস আমরা জানি। তারপর আন্তর্জাতিক ভাবে এরকম ভাবে 5টি করে নাম সহ লিখবা, হ্যাঁ, ঠিক আছে। আবার বিষয়বস্তুগত ইতিহাসের মধ্যেও সামাজিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, এভাবে প্রত্যেকটার 5টি করে নাম লিখে তুমি ইয়া করবে, তাহলে বোঝা যাবে তুমি বিষয়গুলো বুঝতে পেরেছো। তো আজকের জন্য এখানেই শেষ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার